Subscribe Physics with Rocky channel for more videos. তো ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা এইচএস অর্থাৎ ক্লাস 12-এর যে ফিজিক্স তোমাদের সায়েন্সের এবিটি এর 49 নম্বর যে পেজ আছে সেই 49 নম্বর পেজের সম্পূর্ণ আলোচনা করব এবং এই ভিডিওর মধ্যে তোমরা এমসিকিউ পেয়ে যাবে, এই ভিডিওর মধ্যে এসিকিউ পেয়ে যাবে এবং এই সেটের মধ্যে যত অঙ্ক আছে সেই সমস্ত অঙ্কের তোমরা সমাধান শুধুমাত্র এই ভিডিওটার মধ্যেই পেয়ে যাবে। তো ইউটিউবে সবার প্রথম আমি তোমাদের এইচএস এবিটি ক্লাস 12-এর ফিজিক্স বিষয়ের আপডেট দিচ্ছি। তো যারা যারা চ্যানেলে নতুন এসেছো এবং এরকম যারা ভিডিও দেখতে চাও, তোমাদের এবিটিএ, টার্গেট, ডব্লিউবিটিএ সমস্ত সমাধান যারা পেতে চাও, তারা অবশ্যই এই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখো, প্রথম সেকশন এর একের দাগে যে প্রশ্নটা বলছে 10 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত। তো এখানে একের দাগে যে অঙ্কটা আছে, আমরা আধানের কোয়ান্টাইজেশন কিউ ইকুয়াল টু এন ই এই ফর্মুলাটা যদি প্রয়োগ করি, তাহলে এখানে এন এর মান কত পেয়ে যাব? এন এর মান পেয়ে যাব কিউ আপন ই। তো কিউ এর মান বলতে দিয়েছে 10 কুলম, আর একটা ইলেকট্রন আধান 1.6 × 10⁻⁻19 এত কুলম। তো ইলেকট্রন সংখ্যা পেয়ে যাবো আমরা এতটি। তো এখান থেকে আমরা যেটা ক্যালকুলেশন করে ফাইনাল অ্যান্সার পেয়ে যাব 6.25 × 10⁻19 এত সংখ্যক ইলেকট্রন থাকবে। তো অপশান এটা সঠিক হবে, কিন্তু এখানে 29 হবে না, এটা হয়ে যাবে 19 হয়ে যাবে। তো নেক্সট দুইয়ের থেকে যে অঙ্কটা আছে বলছে একটি আহিত ধারকে সঞ্চিত শক্তি কোথায় থাকে। তো প্লেট দুটির মধ্যবর্তী স্থানে হবে, এটা রাইট অ্যান্সার, কারণ এটা কনসেপচুয়াল থিওরি বেসিসের কোশ্চেন দিয়ে দিয়েছে। তো প্লেট দুটির মধ্যবর্তী স্থানে। তো দেখো, প্লেটের মধ্যে আমি এটা যদি পজিটিভ প্লেট আর এটা যদি নেগেটিভ প্লেট হয়, তো এইখানে যে উপরের দিকে পয়েন্টের মধ্যে দেখো, এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা এই বরাবর কাজ করবে এবং এইখানেই সঞ্চিত শক্তিটা সঞ্চিত থাকবে। আচ্ছা, তিনেরটা, কোনো ধাতব পরিবাহীতে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা এন এবং ওই ইলেকট্রনের বিচলন বেগ ভিডি হলে কোন সম্পর্কটা সঠিক হবে। তো তিনের দাগের অঙ্কটা করার আগে আমাদেরকে যে ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় সেটার ফর্মুলা জানতে হবে। তো সেটার ফর্মুলা হচ্ছে এন এ ভিডি ইন্টু ই, যেখানে এন হচ্ছে একক আয়তনে তোমার ইলেকট্রন সংখ্যা এবং এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রস্থচ্ছেদ বলতে কি, এই যে ধাতব পরিবাহী এখানে যদি কারেন্টটা যায়, এইটা হচ্ছে তোমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বোঝা গেছে? আচ্ছা, ভিডিটা বিচলন বেগ আর ইটা হচ্ছে একটা ইলেকট্রনের আধান। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভিডি এটা হচ্ছে ভ্যারিসেস 1/n, অর্থাৎ এন এর সাথে ব্যস্তানুপাত থেকে সম্পর্কিত হচ্ছে। তো এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি এরটা হচ্ছে সঠিক। আচ্ছা, নেক্সট তারপরে যে প্রশ্নটা আছে চারের প্রশ্নটা কি বলেছে, যে অসীম দৈর্ঘ্যের একটি ঋজু পরিবাহী, আমরা যদি একটা অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী এঁকে নিই, ধরো এটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী, এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে এবং এর এক্স দূরত্বে চৌম্বক আবেশ 0.3t হলে তাহলে 3x দূরত্বে চৌম্বক আবেশ কত হবে। তো একটা অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী যে চৌম্বক আবেশ, তার ফর্মুলা হচ্ছে μ0/4π ইন্টু হচ্ছে 2i আপন হচ্ছে আর। যদি আমরা কাটাকাটি করি, ফাইনাল যে অ্যান্সারটা পেয়ে যাবো μ0i আপন হচ্ছে 2 এখান থেকে কেটে অ্যান্সার হয়ে যাবে 2π ইন্টু আর, বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে তোমাদের যে কোনো ডিস্টেন্স একটা রিজু পরিবাহী থেকে আর ডিস্টেন্স দূরত্বে চৌম্বক আবেশের মান। তো প্রথমে এক্স ডিস্টেন্স দূরত্বে কত বলে দিয়েছে? 0.3। তাহলে যদি এখানে আমরা সব যদি সেম আছে, তাহলে B1 আপন যদি B2 করি, তাহলে এইখানে হয়ে যাবে তোমার R2 আপন হচ্ছে R1, বোঝা গেছে? সমস্ত কিছু কেটে যাবে, তাহলে এখান থেকে B2-র ভ্যালুটা আমরা পেয়ে যাব R1 আপন হচ্ছে R2 ইন্টু B1। এবার এখানে যদি ফাইনাল আমরা অ্যান্সার বসাই, R1 হচ্ছে তোমার এক্স আর R2টা হচ্ছে 3x এবং B1-এর মানটা দেওয়া আছে 0.3 টেসলা। তাহলে 0.3 টেসলা, তাহলে এখান থেকে কাটাকাটি করে যে ভ্যালুটা আমরা পেয়ে যাব 0. কত টেসলা হয়ে যাবে? 0.1 টেসলা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে যে B2-র যে ভ্যালুটা সেটা হয়ে যাবে অপশান এ 0.1 টেসলা। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা আছে পাঁচের প্রশ্নটার স্থানে ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশের মান সমান হলে সেই স্থানে বিনতি কোণ কত হবে। তো পাঁচেরটা সমাধান করতে হলে আমরা বিনতি কোণের যে ফর্মুলা tan phi সেটা আনি ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ আপন ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। এবার এই দুটো সমান হলে এটা কাটাকাটি করে আমরা কত বসিয়ে দিতে পারি? 1। তাহলে এখান থেকে tan phi ইকুয়াল টু 1 এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি tan 45 ডিগ্রি। তাহলে এখান থেকে ফাইয়ের মানটা কত পেয়ে যাব? আমাদের ফাইয়ের মান পেয়ে যাবো 45 ডিগ্রি। তো এখান থেকে যে ফাইয়ের যে ভ্যালুটা এটা হয়ে যাবে 45 ডিগ্রি। উভয় দিক থেকে ট্যান যদি উঠে যায়, তাহলে এখান থেকে আমরা বিনতি কোণ কত পেয়ে যাবো? 45 ডিগ্রি, সঠিক অ্যান্সার। আচ্ছা, ছয়েরটা, কোনো বর্তনীতে পরবর্তী প্রবাহ মাত্রার কম্পাঙ্ক 50 হার্জ হলে
প্রবাহ মাত্রা সেকেন্ডে কতবার শূন্য হবে। তো 6 অঙ্কটা করার আগে দেখো একটা কনসেপ্ট তোমাদের বুঝতে হবে যে এসি কারেন্টের ক্ষেত্রে যদি এইটা তোমাদের একটা সম্পূর্ণ দোলন হয়, তাহলে এই সম্পূর্ণ দোলনে দেখো দুবার হচ্ছে কারেন্টটা জিরো হচ্ছে, একবার এখানে এবং একবার হচ্ছে এখানে। এবার ফ্রিকোয়েন্সি যেহেতু 50 বলে দিয়েছে, তাহলে প্রবাহ মাত্রা সেকেন্ডে কতবার শূন্য হবে, তো এর সাথে আমাদেরকে কত গুণ করে দিতে হবে, 2, তাহলে এতবার। যতবার ফ্রিকোয়েন্সি দিবে তার সাথে 2 গুণ করে দিলেই কতবার কারেন্ট জিরো হচ্ছে আমরা সেখান থেকে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 100 বার। আচ্ছা নেক্সট বলছি স্টেপ ডাউন ট্রান্সফরমারে কোনটিকে বাড়ানো হয়। তো এখানে তো বাড়ানো, স্টেপ ডাউন ট্রান্সফরমারে আমাদের কি হয়, কমানো হয়। স্টেপ ডাউন ট্রান্সফরমারে এখানে বাড়ানো নয়, এটা হচ্ছে কমানো হবে, তোমার অ্যান্সারটা হবে কমানো। কি হয় স্টেপ ডাউন ট্রান্সফরমারে, বিভবটাকে আমরা কমানো হয়। কেন বিভবটা কমে যায়, কারণ স্টেপ ডাউনে যদি আমরা ছবি আঁকি, প্রথম দিকে পাক সংখ্যাটা এটা হচ্ছে বেশি থাকে, এবং দ্বিতীয় ক্ষেত্রে যে পাক সংখ্যাটা, এই পাক সংখ্যাটা কী হয়, কম থাকে। এবং মাঝখানে তোমাদের একটা ট্রান্সফরমার দিয়ে দিই এখানে। তো এখানে এই একটা যে পরবর্তী প্রবাহ যদি আমরা দিই, এটা হচ্ছে U1 নাম দিই, এবং সেখানে একটা পরবর্তী প্রবাহ আমরা ভোল্টেজটা পাবো E2, পরবর্তী প্রবাহ বলি, ভোল্টেজ হচ্ছে U1, এখান থেকে আমরা E2টা পাবো। এটা হচ্ছে স্টেপ ডাউন। স্টেপ ডাউনে ভোল্টেজটাকে কী হয়, ভোল্টেজটাকে কমানো হয়। আচ্ছা নেক্সট 8-এর যে কোশ্চেনটা, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে ই ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর হলে তরঙ্গের ডাইরেকশন কি হবে, তরঙ্গের ডাইরেকশন হবে ই ক্রস বি বরাবর। বোঝা গেছে? যেমন এই এক্স অক্ষ বরাবর যদি তোমার ইলেকট্রিক ভেক্টর হয়, এই তড়িৎ ক্ষেত্র ভেক্টর, এবং এইদিকে ওয়াই অক্ষ বরাবর যদি চৌম্বক ক্ষেত্র ভেক্টর হয়, তাহলে অবশ্যই প্রবাহটা যাবে এই দিক বরাবর, জেড বরাবর হচ্ছে তরঙ্গের ডাইরেকশনটা হবে। এদিক বরাবর কি যাবে, তরঙ্গটা যাবে। মাথায় ঢুকেছে? এদিক বরাবর তরঙ্গটা যাবে। যে কোশ্চেনটা বলছে আলোকীয় তন্তুতে আলোক সঞ্চালনের কোনো আলোকীয় ঘটনা সংযুক্ত, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো নয়েরটা যদি আমরা এখানে দেখাতে যাই, দেখো নয়েরটা যদি এরকম একটা কোনো তারের মধ্য দিয়ে, অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে এখান থেকে কোনো সংকেত এক স্থান থেকে অন্য স্থানে যায়, তো এরকমভাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনভাবে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, যাতে শক্তিটা কম খরচে তরঙ্গটা বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারে। তো কোন নীতি কাজে লাগানো হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নীতি কাজে লাগানো হয়। আচ্ছা নেক্সট পরবর্তী যে কোশ্চেনটা আছে 10-এরটা, অভিলক্ষের ব্যাস দ্বিগুণ করলে দূরবীক্ষণের বিশ্লেষণী ক্ষমতা কি হবে। তো দূরবীক্ষণের বিশ্লেষণী ক্ষমতাকে যদি আমরা আর দিয়ে লিখি, তো আর এর ফর্মুলা হচ্ছে D/1.22 ইন্টু ল্যামডা। তো এখানে ডিটা কি, ডিটা হচ্ছে দূরবীনের ব্যাস, ডিটা কি, দূরবীনের ব্যাস। এবার এই ব্যাসটাই কি বলছে, দ্বিগুণ করা হয়েছে। তাহলে নতুন বিশ্লেষণী ক্ষমতাটাকে আমি আর ড্যাশ নাম দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 2D আপন হচ্ছে 1.22 ল্যামডা। তো D/1.22 ল্যামডার জায়গায় আমরা পুরোনো আর বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্লেষণী ক্ষমতা আগের কত গুণ বাড়ছে, দ্বিগুণ। তাহলে কোন অ্যান্সারটা সঠিক হবে, এই যে দ্বিগুণ বাড়ে, এই অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। আচ্ছা 11 কোশ্চেনটা বলছে এম ভর এবং ই গতিসম্পন্ন একটি ইলেকট্রন সংশ্লিষ্ট বস্তু তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য কত হবে। তো দেখো 11টা প্রমাণ করতে গেলে আমরা ডি বগলির যে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু H/P জানি। আবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে ই এর ফর্মুলা কি জানি, ই ইকুয়াল টু জানি হাফ mv²। তো এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, তাহলে mv² ইকুয়াল টু 2e পেয়ে যাব, এবং উভয় পক্ষে যদি একটা করে m গুণ করে দিই, তাহলে এইদিকে হবে m²v², এটা হয়ে যাবে 2me। এখান থেকে mv যদি আমরা হোল স্কোয়ার করে দিই, এটা হয়ে যাবে 2me, এবং এই mv হোল স্কোয়ারটাকে এটা হচ্ছে p² ইকুয়াল টু হচ্ছে 2me। তো এখান থেকে p এর মান পেয়ে যাচ্ছি আমরা √2me। তো এই পি এর মানটা যদি ল্যামডার এখানে বসিয়ে দিই, তাহলে H/, হয়ে যাবে √2me। তাহলে আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে গেল অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট হচ্ছে 12 যে অঙ্কটা আছে, 12 অঙ্কটা হাইড্রোজেন পরমাণুর বামার শ্রেণীর ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে কত শক্তির প্রয়োজন। তো আমাদের ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে মানে কোথায় পাঠাতে হবে, N2 মানে অসীমে পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে, অসীমে। তো এই অসীমে পাঠানোর জন্য আগে যে শক্তির ফর্মুলাটা আমাদের কি হয়, যে কোনো একটা কক্ষপথে আমাদের যে শক্তির ফর্মুলা হয় -13.6 আপন হচ্ছে n², এত ইলেকট্রন ভোল্টের ফর্মুলা হয়। বোঝা যাচ্ছে যদি প্রথম কক্ষপথের ক্ষেত্রে U1 নাম দিই, তাহলে মাইনাস হয়ে যাবে 13.6, এটা হয়ে যাবে n1² ইলেকট্রন ভোল্ট। E2 তার পরবর্তী যে কোনো কক্ষপথে, তাহলে এটা হয়ে যাবে 13.6 আপন n2 তার হোল স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। এবার বিচ্ছিন্ন করে প্রথম থেকে দ্বিতীয়তে পাঠাতে যে শক্তির প্রয়োজন হবে, সেই শক্তিটা হয়ে যাবে কত, E2 মাইনাস U1। এই ভ্যালুটা কত হয়ে যাবে, E2 মাইনাস U1 আমাদের -13.6 আপন হচ্ছে n2²
-13.6 আপন হচ্ছে n1 স্কোয়ার। সূত্রটা যদি আমরা ডিরাইভ করি তাহলে এখান থেকে আমাদের যে ডেল্টা ই এর যে ফর্মুলাটা পেয়ে যাব, এটা হয়ে যাবে আমাদের যদি 13.6 কমন নিই তাহলে এখান থেকে হয়ে যাবে 1/n1 স্কোয়ার, কেন মাইনাস মাইনাসে প্লাস, -1/n2 হোল স্কোয়ার। বোঝা গেছে? এবার কি বলছি, ইলেকট্রনটাকে বিচ্ছিন্ন করতে কোশ্চেনটা পড়ো ভালো করে, কত শক্তির প্রয়োজন। তাহলে n2টা আমাদের ইনফিনিটি হবে। আর বামার শ্রেণীর ক্ষেত্রে তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি বামার শ্রেণীর ক্ষেত্রে n1 হয়ে যাবে এখানে 2, এবং বিচ্ছিন্ন করতে শক্তির প্রয়োজন মানে হচ্ছে n2টা হয়ে যাবে ইনফিনিটি। তাহলে এখান থেকে যে শক্তির মানটা আমরা পেয়ে যাব, ই এর ভ্যালুটা কত পেয়ে যাব, ই এর ভ্যালুটা এখানে ই এর ভ্যালু হয়ে যাবে 13.6, 1/2 স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটি স্কোয়ার। বোঝা গেছে? তাহলে ইনফিনিটি স্কোয়ার তো এটা 0 হয়ে যাবে, তাহলে ফাইনাল যেটা অ্যান্সার পেয়ে যাবো আমরা 13.6 আপন হচ্ছে 4, 6/4 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে অ্যান্সার যেটা হয়ে যাবে 3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার যাবে অপশান সি, 3.4 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, 13 কোশ্চেনটা বলছে যে গেটটাকে বারবার ব্যবহার করে আমরা অ্যান্ড গেট পাবো সেটি কোন গেট? তো এটা হচ্ছে ন্যান্ড গেট। দেখো যদি ছবিটা আঁকি আমরা, এখানে দুটো ন্যান্ড গেট আমরা ইউজ করব। ধরো এখানে ফার্স্ট একটা এ ইনপুট গেল, বি ইনপুট গেল, এখান থেকে আমরা একটা ন্যান্ড গেট ইউজ করলাম। এটা যদি ইনপুট এ হয়, এটা যদি ইনপুট বি হয়, তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো আমরা এ বির বার, এবং এটাকে ডাবল ইনপুট করে যদি আর একটা ন্যান্ড গেটে ইউজ করি তাহলে এখান থেকে যে আউটপুটটা পাবো ওয়াই ইকুয়াল টু এ বি বারের বার, তাহলে এটা হয়ে যাবে এ বি। তাহলে কোন গেট ইউজ করে? ন্যান্ড গেট ইউজ করে। আচ্ছা, নেক্সট হচ্ছে 14টা নিম্নলিখিত কোনটির সাহায্যে উপগ্রহ যোগাযোগ করা সম্ভব হয়? তো এটা সঠিক হয়ে যাবে স্পেস তরঙ্গ ব্যবহার করে। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন আছে, একটি গ্যালভানোমিটারকে একটি ভোল্টমিটারে রূপান্তর কীভাবে করব? তো শ্রেণীতে একটা উচ্চমানের রোধ যোগ করতে হবে, শ্রেণীতে উচ্চমানের রোধ যোগ করে এটা হয়ে যাবে শ্রেণীতে উচ্চমানের আমরা কি যোগ করব? রোধ যুক্ত করে। বোঝা গেছে? শ্রেণীতে উচ্চমানের রোধ যুক্ত করে আমরা এটা ইউজ করব। আচ্ছা, সাইক্লোট্রন যন্ত্রে নিউটনকে কি ত্বরান্বিত হবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে না। কারণটা কি? তার কারণটা হচ্ছে একের দাগের অথবাটা, সাইক্লোট্রন কম্পাঙ্কে আমরা শুধুমাত্র চার্জযুক্ত আধানকে ত্বরান্বিত করতে পারি। যেহেতু নিউটনের নিউটনের কোনো আধান নেই, নিউটনের কোনো আধান নেই, তাই হচ্ছে নিউটনকে সাইক্লোট্রন কম্পাঙ্কে ত্বরান্বিত করা যাবে না। আচ্ছা, নেক্সট দুইয়ের কোশ্চেনটা কি বলেছে? দুইয়ের কোশ্চেনটা বলছে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মটি কি নিয়ম নামে পরিচিত? এটা হয়ে যাবে ডাইনামো নিয়ম নামে পরিচিত, ডাইনামো নিয়ম। বোঝা গেছে? আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন, আর তিনেরটা কোন দর্পণটির দৃশ্যমান ক্ষেত্র সর্বোচ্চ? তো এটা হয়ে যাবে উত্তল দর্পণ। উত্তল দর্পণের দৃশ্যমান ক্ষেত্র সর্বোচ্চ। আচ্ছা, একটি লেন্সকে কাঁচের মধ্যে রাখলে এর ফোকাস দৈর্ঘ্য কি পরিবর্তন হবে? তো এটা ইনকমপ্লিট প্রশ্ন আছে। লেন্সকে কাঁচের মধ্যে আবার রাখবো কি? তো কাঁচ, এটা একটা অ্যান্সার করে দিতে পারো তোমরা যে কাঁচের প্রতিসারাঙ্কের ওপর নির্ভর করবে। বোঝা গেছে? কাঁচের প্রতিসারাঙ্কের উপর নির্ভর করবে। কারণ এই কোশ্চেনটাই ভুল, এটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা হয়তো দিতে চেয়েছিল একটি লেন্সকে জলের মধ্যে রাখলে ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে, কারণ লেন্সটা তো কাঁচেরই হয়। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে চারের প্রশ্নটা কি বলছে? ফার্মি শক্তিস্তর কি? তো আমি ফার্মি শক্তিস্তর লিখে দিচ্ছি, পরম শূন্য অবস্থায় ইলেকট্রনগুলি পরিবহন পটির সর্বোচ্চ যে শক্তিস্তরে থাকতে পারে, আমরা তাকেই কি বলি? তাকেই বলা হয় ফার্মি শক্তিস্তর বা ফার্মি লেভেল, তাকেই ফার্মি শক্তিস্তর বলে। আচ্ছা, তারপরে প্রশ্নটা অথবাটা কি বলেছে? অথবাটা ন্যান গেটের বুলিয়ান প্রকাশক সমীকরণটি লেখো। তো এখানে অরেরটা ন্যান গেটের বুলিয়ান প্রকাশক সমীকরণ ওয়াই ইকুয়াল টু এ ডট বি বার, এটা হচ্ছে ন্যান গেটের বুলিয়ান প্রকাশক সমীকরণ। বোঝা গেছে? আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন কি বলেছে?
এর পরবর্তী আমরা যে কোশ্চেনগুলো করব গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মধ্যে যে অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কগুলো আমরা সমাধান করব এবং খুব ভালো ভালো অঙ্ক আছে। আচ্ছা, অঙ্ক বাদে যেগুলো সমাধান আমি দিচ্ছি না সেই সমাধানগুলো সমস্ত বইয়ে করে দেওয়া আছে, অর্থাৎ বইয়ের থিওরির বেসিসের প্রশ্ন। প্রথম কোশ্চেনটা কি বলছে 8-এর দাগের, যে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কেন্দ্রের ওপর +10 মাইক্রোকুলম একটি আধান আছে, তাহলে ওই বর্গক্ষেত্রের মধ্যে দিয়ে প্রবাহিত ফ্লাক্সের মান কত? আচ্ছা, এখানে আমি এটা বর্গক্ষেত্রে যদি পাত ধরি, এই বর্গক্ষেত্রটা 10 সেন্টিমিটার বাহু এবং এখান থেকে হচ্ছে 5 সেন্টিমিটার ওপরে, এই যে ডিস্টেন্স হচ্ছে 5 সেন্টিমিটার, একটা 10 কুলম আধান আছে। আচ্ছা, যেহেতু ফ্লাক্সটা সর্বদা এনক্লোজড হয়, এটাই হচ্ছে আমাদের ফ্লাক্সের ফর্মুলা E.ds, অর্থাৎ ক্লোজ সারফেস ইন্টিগ্রাল এরিয়াটার এটা হচ্ছে কিউ এনক্লোজড আপন হচ্ছে এপসাইলন জিরো, অর্থাৎ ওই যে বদ্ধ তলের মধ্যে যে পরিমাণ আধান আছে সেটা বা এপসাইলন জিরো আমরা ফ্লাক্সটা নির্ণয় করি, এটাই হচ্ছে যেহেতু কার মান, এটা হচ্ছে ফ্লাক্সের ভ্যালু। তো এক্ষেত্রে যেহেতু বর্গক্ষেত্রটা এনক্লোজ নয়, তো বর্গক্ষেত্রটাকে যদি আমরা বদ্ধ করে দিই, বদ্ধ করলে এটা কি তৈরি হবে, এটা একটা ঘনক তৈরি হবে। তার মানে 6টা টোটাল পাদ লাগবে, চারিদিক থেকে 6টা পাদ লাগবে এই বর্গক্ষেত্রটাকে এরকম করার জন্য, বোঝা গেছে? এইবার এইখানে ভেতরে একটা যদি আমরা আধান রাখি, এই আধানটা থেকে এইখানে 5 সেন্টিমিটার দূরে +10 মাইক্রোকুলম যদি আধান রাখি, সেক্ষেত্রে কি হবে, তাহলে এখানে আমরা যে ফাই টোটাল যদি বের করি, তার মানে এটার মধ্যে থেকে এই যে আমি ঘনকটা এঁকেছি বর্গক্ষেত্র দিয়ে যে ঘনকটা তৈরি করেছি, অ্যাকচুয়ালি এই বর্গক্ষেত্রটা চারপাশে এরকম 6টা পাত ঘিরে দিলে এটা এনক্লোজড হয়ে যাবে বা ক্লোজ এরিয়া গঠন করবে। তো সেক্ষেত্রে ফাই টোটাল কত হবে, ফাই টোটালের ফর্মুলা হবে কিউ এনক্লোজ মানে 10 ইন্টু মাইক্রোকুলম বলেছে 10⁻⁶ আপন এপসাইলন জিরো, এইটা হবে তোমার ও ক্ষেত্রে মানে ঘনকের মধ্য দিয়ে যে পরিমাণ ফ্লাক্স যাবে। এবার এর কটা তল, 6টি তল, তাহলে এই ক্ষেত্রে এর কটা তল, এর হচ্ছে একটি তল, এর একটি তল, তাহলে আমাদের যে ফাইনাল যে অ্যান্সার হবে, অতএব বর্গক্ষেত্রটির ওপর দিয়ে বা ক্ষেত্রটির পাতের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের পরিমাণ হবে, অতিক্রান্ত ফ্লাক্স হবে, খুব ভালো প্রশ্ন, অতিক্রান্ত ফ্লাক্স হবে, এখানে ফাই ড্যাশ যদি নাম দিই তাহলে এখান থেকে হয়ে যাবে ফাই টোটাল আপন হচ্ছে 6, অর্থাৎ 10 ইন্টু 10⁻⁶, 6 এখানে এপসাইলন জিরো, সরি 6 এপসাইলন জিরো কেন হবে, যেটা ছিল সেটা দিয়েই ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 6 আর ফাইটির মানটা কত, ফাইটির মানটা হচ্ছে তো এখানে এত ইন্টু এপসাইলন জিরো, তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে 10 ইন্টু 10⁻⁶, নিচে 6 ইন্টু 8.85 ইন্টু 10⁻12, 8.85 ইন্টু 10⁻12 ইউনিট হয়ে যাবে তোমাদের নিউটন মিটার স্কোয়ার পার কুলম। তাহলে এখান থেকে যে ফাইনাল যে অ্যান্সারটা বেরোবে, ফাইনাল অ্যান্সার বেরোবে 1.88 ইন্টু 10⁵ এত নিউটন মিটার স্কোয়ার পার কুলম, বোঝা গেছে? তাহলে এই বর্গক্ষেত্রের মধ্য দিয়ে যে ফ্লাক্সটা যাবে তার পরিমাণ হবে 1.88 ইন্টু 10⁵ নিউটন মিটার স্কোয়ার পার কুলম। আচ্ছা, নেক্সট তারপরে যে অথবা যে প্রশ্নটা দিয়েছে, এখানে অথবার প্রশ্নটা বলছে কোনো অঞ্চলের তড়িৎ বিভব ভি এক্সের সঙ্গে নিম্নলিখিতভাবে পরিবর্তিত হয়। তো অথবার অ্যান্সারটা দিয়ে করি, এখানে ভি এর যে ভ্যালুটা দিয়ে দিয়েছে 4x² প্লাস হচ্ছে 5, কি জানতে চেয়েছে তড়িৎ বল, তো তড়িৎ বল বের করতে হলে আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড লাগবে, তো ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু মাইনাস আর ডেল ভি আপন ডেল এক্স, যেহেতু এখানে এক্স আছে সুতরাং এক্সের সাপেক্ষে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব, তো মাইনাস এটা হয়ে যাবে 4×8x, 4×8x। আচ্ছা, কোন পয়েন্টে এক্স এর মান হচ্ছে 0.5 বসিয়ে এক্স ইকুয়াল টু 0.5 আমরা বসিয়ে পাবো ইলেকট্রিক ফিল্ডটা কত পেয়ে যাবো, এটা যদি বসিয়ে পাই তাহলে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু এটা হয়ে যায় -8 ইন্টু 0.5, 8 ইন্টু 0.5 এই মানটা, তাহলে এখান থেকে যেটা -4 ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পেয়ে যাচ্ছি। তো এখান থেকে ডাইরেক্ট ফোর্স কত বেরোবে, ফোর্স ইকুয়াল টু কিউ ইন্টু ই, এত নিউটন, অবশ্যই ইউনিট দিবে যেখানে আমরা ফাইনাল অ্যান্সার বের করবো। তাহলে কিউ এর মান কত বলে দিয়েছে 2 মাইক্রোকুলম, 2 ইন্টু 10⁻⁶, আর ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে -4, এত নিউটন হচ্ছে ইলেকট্রিক যে তড়িৎ বল অনুভব করবে বা ইলেকট্রিক ফোর্স যে অনুভব করবে সেটার ভ্যালু। তাহলে এখান যদি ফাইনাল আমরা গুণ করে কত মান পাবো, এখান থেকে ফাইনাল গুণ করে পেয়ে যাবো -8 ইন্টু 10⁻⁶ এত নিউটন, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার হয়ে যাবে এত নিউটন।
তো নেক্সট যে অঙ্কটা বলেছে দেখো, পরবর্তী অঙ্ক। এরপর আমরা চলে যাব এই যে অথবারটা। অথবার কত দাগের কোশ্চেন এটা? এটা হচ্ছে তোমাদের 9 দাগের অথবা। আচ্ছা, 9 দাগের অথবাটা, এবার হচ্ছে 9 দাগের অথবা। 9 দাগের অথবাটা এখানে আমি তো থার্ড ব্র্যাকেট দিয়ে রেখেছি। বলছে কোনো ধারকের আধান 2 কুলম্ব বৃদ্ধি করলে এর শক্তি 21% বৃদ্ধি পায়। তো ধারকের প্রাথমিক আধান কত ছিল? তো সঞ্চিত ধারকের শক্তির ফর্মুলা বা ধারকের সঞ্চিত শক্তি, যেটা ধারকের সঞ্চিত শক্তি, এর ফর্মুলাটা কত হয়? ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা হয় ইউ ইকুয়াল টু কিউ স্কোয়ার আপন হচ্ছে, এর মানটা যাবে কিউ স্কোয়ার আপন হচ্ছে 2c। এটা হচ্ছে ফর্মুলা। তো প্রাথমিক যে শক্তিটা ছিল সেটা কত? সেটা হচ্ছে তোমার হয়ে যাবে কিউ স্কোয়ার 2c। আচ্ছা, অন্তিম আধানের পরিমাণ কত কুলম্ব বৃদ্ধি করেছে? 2 কুলম্ব। তাহলে ইউ টুটা কত হয়ে যাবে? ইউ টুটা হয়ে যাবে কিউ প্লাস 2 এর হোল স্কোয়ার আপন কত হয়ে যাবে? 2c। বোঝা যাচ্ছে? 2 নম্বরের শক্তিটা হচ্ছে কিউ প্লাস 2 তার হোল স্কোয়ার 2c। আচ্ছা, এরকমভাবে যদি কুলম্বটা বৃদ্ধি করে তাহলে শক্তিটা কত পার্সেন্ট বেড়ে যায়? 21%। তাহলে আমরা শর্তানুসারে কী লিখতে পারি? শর্তানুসারে ইউ টুর যে ভ্যালুটা, ইউ টুটা কী হয়েছে? ইউ টুটা ইউ ওয়ানের 21% বৃদ্ধি পেয়েছে। 21% মানে 121/100। তাহলে এবার যদি আমরা ভ্যালুটা বসে যে ইউ টুর মান হয়ে যাবে কিউ প্লাস 2 এর হোল স্কোয়ার আপন হয়ে যাবে 2c। এখানে ইউ ওয়ানের মান হচ্ছে কিউ স্কোয়ার আপন হচ্ছে 2c ইন্টু হচ্ছে 121/100। তাহলে এখান থেকে কাটাকাটি করলে কী কী কাটাকাটি হবে? 2c কেটে যাবে। 2c যদি কেটে যায় তাহলে আমরা এখান থেকে যদি রুট ওভারটা করে দিই সবার ওপরে, দেখো কিউ প্লাস 2 আর তার নিচে কিউ এনে উভয় যদি হোল স্কোয়ার করি, এইদিকে পুরো থাকবে 121/10। তাহলে স্কোয়ারটা তুলে দিলে কিউ প্লাস 2 আপন কিউ, এইদিকে স্কোয়ারটা রুট হয়ে যাবে 11 আপন, এখানে 100 হবে, 11/10 হয়ে যাবে। তাহলে এখানে যদি কোনাকুনি গুণ করি আমরা, 11 কিউ ইকুয়াল টু কত হয়ে যাবে? 10 কিউ প্লাস হচ্ছে 20। তাহলে 10 কিউটা এদিকে আনলে কিউ ইকুয়াল টু হয়ে যাবে 20। তাহলে কত কুলম্ব আধান ছিল? এত কুলম্ব। ইউনিটটা কী হয়ে যাবে? এত কুলম্ব। বোঝা গেছে? তাহলে এবার কোশ্চেন কী বলছে? ধারকের প্রাথমিক আধান কত ছিল? তো ধারকের প্রাথমিক আধান ছিল 20 কুলম্ব। মাথায় ঢুকেছে? আচ্ছা, তার পরবর্তী যে প্রশ্নটা দিয়েছে 11 যে অথবার কোশ্চেনটা, 11 অথবার কোশ্চেনটা আমি আগের সেটে করিয়ে দিয়েছি। তোমরা আগে যে 35 নম্বর সেট, সেই 35 নম্বর সেটে দেখে আসবে। আমি এখানে লিখে দিচ্ছি 11টা। আর সায়েন্সের 35 নম্বর যে পেজ, সেই 35 নম্বর পেজের 12 অথবাটা, 12 অথবারটা হচ্ছে এর সাথে সেম অঙ্ক। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে তোমাদের, নেক্সট এই অথবার অঙ্কটা, অথবার বি এরটা, অর্থাৎ কত দাগের? তোমাদের 17 দাগের বি। এরপর হচ্ছে 17 দাগের যে বি এর হচ্ছে অথবার অঙ্কটা। বলছে 200 ওহম রোধের গ্যালভানোমিটার তারের সাহায্যে এত প্রবাহের একটি পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়। 0 থেকে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাপতে পারে এমন অ্যামমিটার ব্যবহার করতে হবে। তার মানে গ্যালভানোমিটার থেকে আমাদের কি করতে হবে? আমাদের এখানে গ্যালভানোমিটার থেকে ছবিটা আমি ক্লিয়ার করে এঁকে দিই। গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার রূপান্তর করতে হবে। তো এখানে আই কারেন্ট যাচ্ছে, এখানে আমরা একটা গ্যালভানোমিটার ইউজ ছিল। তো গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স হচ্ছে জি, গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট যাচ্ছে আইজি। তো কি করতে হবে? আমাদের সমান্তরালে গ্যালভানোমিটারের সমান্তরালে একটা শান্ট যোগ করতে হবে। এস মানে শান্ট, ক্ষুদ্র মানে শান্ট যোগ করতে হবে। তো এই শান্টের মধ্যে দিয়ে আইএস কারেন্ট যাবে। তো আমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে আইজি ইন্টু জি, অর্থাৎ গ্যালভানোমিটার প্রান্তে যে ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু আইএস ইন্টু হচ্ছে এস। আচ্ছা, আবার আইএসটা কত হবে? আইএসটা টোটাল কারেন্ট মাইনাস হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আইজি ইন্টু জি ইকুয়াল টু আইএসের যাই লিখতে পারি আই মাইনাস আইজি ইন্টু হচ্ছে এস। তাহলে এখান থেকে যে শান্টের যে রেজিস্ট্যান্স এস ইকুয়াল টু কত হয়ে যাবে? আই সাফিক্সে জি ইন্টু জি, নিচে হয়ে যাবে আই মাইনাস আইজি। তাহলে আইজি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট কত? গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট 0.5 অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটার রোধ হচ্ছে 20 ওহম। আচ্ছা, টোটাল কত কারেন্ট মাপবে? 5 অ্যাম্পিয়ার। এবং আইজি গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট কত আছে? 0.5। এত ওহম অ্যান্সার হয়ে যাবে। মানে এখান থেকে যে ভ্যালুটা পেয়ে যাবো আমরা 2.22 ওহম। তার মানে এসের যে ভ্যালুটা, অর্থাৎ যে শান্ট যোগ করতে হবে সমান্তরালে, যে শান্টের ভ্যালুটা, তো শান্টের মানটা কত হয়ে যাবে? শান্টের মান হয়ে যাবে 2.22 ওহম। এত মানে রোধ যোগ করতে হবে গ্যালভানোমিটারটাকে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপার জন্যে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন।
নেক্সট হচ্ছে এই সেটের কোশ্চেন, লাস্ট কোশ্চেন বলছে একগুচ্ছ অসমবর্তিত আলোকের রশ্মিকে তিনটি সমবর্তিত পাতের ওপর আপাতন ঘটানো হচ্ছে। এখানে প্রতিটি পাত তার আগের পাতের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে অবস্থান করে, তাহলে ভগ্নাংশের কত আলোর নিঃসরণ ঘটবে। তো এখানে যদি আমরা ক্রিস্টালগুলো এঁকে নিই, দেখো প্রথম ক্রিস্টাল এটা আঁকবে কিভাবে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা আঁকবে এখানে সহজে। তো প্রথম এটা একটা কোণ হবে, আমি প্রথমে অক্ষগুলো টেনে নিই, অক্ষগুলো টেনে নিলে সহজ হয়ে যাবে। তো দ্বিতীয়টা হচ্ছে এরকম, তোমাদের একটু বড় করে আঁকি, যে 3টে ক্লাস বলেছে, তার মানে 3টে ক্লাস আঁকতে হবে, প্রত্যেকের সাথে কত ডিগ্রি কোণ করে, প্রত্যেকের সাথে 30 ডিগ্রি কোণ করে। তো প্রথম আমি টুরালুমিন যে কোনো একটা ক্লাস নিয়ে নাও, এখানে এরকম ক্লাসটা আছে। আচ্ছা দ্বিতীয়টা হচ্ছে এই ক্লাসটা এরকম আঁকছি আমি। আচ্ছা তারপরে ক্লাসটা হচ্ছে এরকম আছে, প্রত্যেকটা ক্লাস প্রত্যেকের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, 30 ডিগ্রি কোণ করে আছে। এদের সাথে এর কোণটা আছে 30 ডিগ্রি, আবার এর সাথেও এর কোণটা 30 ডিগ্রি। তাহলে আলোটা যদি যায় এখান থেকে, আলোটা এরকমভাবে এদের মধ্য থেকে যাবে, বোঝা গেছে, আলোটা দিয়ে এদের সাথে এরকমভাবে যায়। বলছে লাস্ট যেখান থেকে আলোটা বেরোবে, এরকমভাবে আলোটা দিয়ে যায়, অর্থাৎ এখান থেকে যে আলোটা বেরোবে এইখানে আলোর ইন্টেন্সিটিটা কত হবে, এইখানে আলোর ইন্টেন্সিটিটা কত হবে। আচ্ছা প্রথম যদি আলোর ইন্টেন্সিটিটা আই হয়, বুঝতে গেছে, বা এটা যদি আমরা I0 ধরে নিই, আমরা জানি প্রথম ক্লাস থেকে যখন নির্গত হয় তার ইন্টেন্সিটিটা হয়ে যায় I0/2, বুঝে গেছে, এটা আমরা জানি প্রত্যেকে। এইটা হচ্ছে 1 নম্বর ক্লাস, এটা হচ্ছে 2 নম্বর ক্লাস, এটা হচ্ছে 3 নম্বর। আমরা যদি জেনারেল ইকুয়েশন তৈরি করি, তাহলে 1 নম্বর ক্লাসের ইন্টেন্সিটি I1 হবে I0/2। আচ্ছা 2 নম্বর ক্লাসের ইন্টেন্সিটি I2টা কত হবে, 2 নম্বর ক্লাসের ইন্টেন্সিটিটা হবে I1-এর যে ভ্যালু, সে I1 ইন্টু হচ্ছে কস স্কোয়ার থিটা, I1 ইন্টু কস স্কোয়ার থিটা। দেখো এখানে প্রত্যেকের কোণ 30 ডিগ্রি, তাহলে আমরা কস থিটাটা একই নেবো। আচ্ছা তাহলে এবার এখান থেকে যদি I1-এর ভ্যালুটা আমরা পরে বসাই, বা I3, এবার 3 নম্বর, যেটা কত 3 নম্বর ক্লাসের মধ্যে দিয়ে গেলে কত হবে, 3 নম্বর ক্লাসের মধ্যে দিয়ে গেলে I2, আবার এর সাথে যে কোণটা করে আছে কস স্কোয়ার থিটা, এই যে কোণটা আছে এটা কস স্কোয়ার থিটা। এবার I2-র ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিই, I2 কত, I2 হচ্ছে I1 কস স্কোয়ার থিটা ইন্টু এখানে এই কস স্কোয়ার থিটাটা এখনও পড়ে আছে, কস স্কোয়ার থিটা। তাহলে টোটাল এখান থেকে এটা ভ্যালু আসছে I1 বা I1-এর এখানে মানটা দিয়ে আমরা বসিয়ে দিই, I1-এর ভ্যালু কত, I1-এর ভ্যালু হচ্ছে I0/2, এখান থেকে হচ্ছে কস স্কোয়ার থিটা, আবার তার কত, দুটো কটা কস আসছে এখানে, একটা কস, দুটো কস, কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার, দুটো কস যেহেতু আসছে তার জন্য আমরা হোল স্কোয়ার করে দিচ্ছি। তো এরপর যদি আমরা ভ্যালুটা বসাই এখানে, দেখো প্রত্যেকের কোণ এখানে হচ্ছে I0/2। আচ্ছা প্রত্যেকের কোণ কত, 30 ডিগ্রি, তো কস স্কোয়ার 30 ডিগ্রি তার হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা ভ্যালুটা পাবো I0/2, কস স্কোয়ার 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার √3 হচ্ছে 2, এর হোল স্কোয়ার আছে, এবং এর পুরোটার আর একটা স্কোয়ার আছে, যেহেতু দুটো স্কোয়ার, তাহলে এখান থেকে কত ফাইনাল অ্যান্সার বেরোবে, দেখো √3 দুবার স্কোয়ার মানে 3 3 9, আর 2 4 2 16, তাহলে এখান থেকে হয়ে যাবে I0/2 ইন্টু ওপরে হয়ে যাবে তোমার 9, আর নিচে 4 4 স্কোয়ার মানে 16। তাহলে আমাদের যে ফাইনাল যে অ্যান্সারটা, ফাইনাল যে ইন্টেন্সিটির লাইটটা বেরোবে লাস্টে I3, অথবা I3-র আমাদের ভ্যালু বেরোচ্ছে এখানে 9I0/32, কত বেরোবে, 9I0/32। তো এই ভগ্নাংশের বা এই ইন্টেন্সিটির লাইটটা সর্বশেষ ক্লাস, অর্থাৎ এই 3 নম্বর ক্লাস থেকে নির্গত হবে। কোন ক্লাস থেকে, এই 3 নম্বর ক্লাস থেকে নির্গত হবে। তো এই ছিল তোমাদের হচ্ছে সায়েন্সের 49 যে পেজ, এই 49 পেজের সম্পূর্ণ সলিউশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।